আমার কথা শুনে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না? আমি একটু আমার হেডফোনটা একটু চেক করতেছিলাম। কথা ভালো বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার, এখন বোঝা যাচ্ছে, কিন্তু স্যার আপনার ওখানে নেটটা দুর্বল দেখাচ্ছে। নেট দুর্বল দেখাচ্ছে? আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, দাঁড়া, এখন স্ট্রং করে দেবো, অসুবিধা নেই। অন্য অফিসের সাথে অ্যাটাচ হয়ে গেছিল। আমাদের এখানে অনেকগুলো রাউটার তো, জি স্যার। দেখা যাচ্ছে দূরবর্তী অনেক রাউটারের সাথে অ্যাড হয়ে যায় মাঝে মাঝে অটোমেটিকলি। ওকে। স্লাইড শোটুকু দেখা যাচ্ছে? না স্যার, স্যার এটা মনে হয় কালকে কম্পিউটারটা কালকেও সেম ডিস্টার্ব করছিল। কম্পিউটার যখন চেঞ্জ করে দিছে, তারপর স্ক্রিন শেয়ার আসছে। তাই? আচ্ছা, আপনিও স্যার ডিস্টার্ব করছিল না, ওইটাই আর কি স্যার, কম্পিউটার ওইটাই। তো স্যার নেটের ওইটা সমস্যা নেই তাহলে স্যার, কম্পিউটারে কেন? কালকেও কম্পিউটারের সেম সমস্যা সমস্যা। হয়েছিল। আচ্ছা আচ্ছা। তারপর আচ্ছা, কালকে কম্পিউটার চেঞ্জ করে দেওয়ার পরে তারপর সব ঠিক হয়েছে। আচ্ছা, একটা মিনিট। হচ্ছে না। পার্সেন্টেজ একটা ব্যাচ 5 তারিখে হচ্ছে, আমাদের হচ্ছে আপনার হচ্ছে
ওয়েডনেসডে আমাদের ক্লাস আছে প্রতি বুধবারে। আমার এখনো তো ক্লাস আছে বুধবার তারিখে তাহলে না বুধবারে কোথায় টিউটোরিয়াল? হ্যাঁ তোমাদের টিউটোরিয়াল আছে, লেকচার আছে। তাহলে 5 তারিখে তাহলে 5 দুইটা পাশাপাশি রাখতে পারো। 5 তারিখ 5 তারিখ 30 তারিখে তো একটা ক্লাস ছিল ওটা নো ইন্টারনেট নো ক্লাস। হ্যাঁ এটা খালি রাখো, আমি লিখে দেবো। তাহলে 5 তারিখে তুমি ব্র্যাকেটে লেকচার আর ব্র্যাকেটে টিউটোরিয়াল, হ্যাঁ কোনো একদিকে নিচে করে লিখে দিলে হবে, সিগনেচারে তো থাকবেই। আচ্ছা এই ল্যাপটপে একটু সমস্যা আছে, আমাদের আর কোনো ল্যাপটপ আছে এই ল্যাপটপে ঠিক মতো কাজ করতেছে না। এই মানে আমাদের জুমটা ঠিক মতো কাজ করতেছে না আর কি। আর কোনো ল্যাপটপ কাছে আছে কিনা? এই ল্যাপটপটা ইউজ করা যাবে না এই মুহূর্তে। উম, আর কোনো ল্যাপটপ কি আছে? দুটো নিয়ে আসছেন না, এদিকে তো আবার এমবিবিএস টা হচ্ছে। হ্যাঁ এখন এমবিবিএস টা এমবিবিএস এর জন্য, হ্যাঁ। উম, এটা এটা আমাদেরকে একটু ঠিক করতে হবে। হ্যালো হ্যালো, কথা শুনতেছো? জি স্যার, শোনা জি যাচ্ছে স্যার। স্যার। আচ্ছা শোনো, আমাদের সবগুলো ল্যাপটপ অ্যাকচুয়ালি এখন এই মুহূর্তে বিজি আর কি বিভিন্ন জায়গায়। তো আমি তোমাদেরকে ওই দিনের মতো মোবাইলের মাধ্যমে দেখা দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। না হলে স্যার আমাকে দিলে আমি স্ক্রিন শেয়ার করব। স্ক্রিন শেয়ারটা কারণ তোমাকে আবার মেইলে পাঠাতে হবে এটা, বা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। আচ্ছা অসুবিধা নাই, আমি তোমাদেরকে মোবাইলে দেখা ওই দিন দেখা গেছিল না? হ্যাঁ স্যার, দেখা গেছিল। আচ্ছা তাহলে আমি এভাবে দেখাই দিচ্ছি, আরো ইজি হবে। আর এটা মনে হয় আবার আনইনস্টল করে ইনস্টল করলে মনে হয় ঠিক হবে, একবার দেখতে হবে আর কি জুমের এটা, কারণ এটা তো একটা প্রোগ্রাম। কারণ আমার ল্যাপটপ তো অন্যদিকে কোনো সমস্যা নেই। আচ্ছা, এর আগেবারও বেশ কয়েকবার এরকম হয়েছে, তো আপনিও ক্লাস নিতে পারেন নাই। হ্যাঁ ওই দিন তো আমি মনে করছিলাম যে এটা, তো যাই হোক, আহ, এখন আমাদেরটা কন্টিনিউ করি।
কারণ আমাদের আসলে ল্যাপটপ দুইটা, আমাদের জন্য একটা এমবিবিএস এর জন্য, একটা বিডিএস এর জন্য, আর ক্লাসগুলো প্যারালালি চলে। তো যার কারণে সব ফেজে ক্লাস হচ্ছে, তো ল্যাপটপ তো লিমিটেড। এটা দেখে আনইনস্টল করে আরেকবার ইনস্টল করে দেখবো। তাহলে দেখো, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। উল্টা তো আসতেছে না, না? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে দেখো, আমরা যেটা বলছিলাম অ্যান্টিবডি ডেফিনেশন টুকু আছে, হ্যাঁ, অ্যান্টিবডি ডেফিনেশন টুকু আছে। এই ডেফিনেশনে আসলে কি বলে, তারা হচ্ছে কি প্লাজমা প্রোটিন। ওকে, তো প্লাজমা প্রোটিন, এবং তারা কিসের ভিত্তিতে তৈরি হয়? যখন শরীরের মধ্যে কোনো অ্যান্টিজেন প্রবেশ করে তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, এবং এটা কি করে আলটিমেটলি ওই অ্যান্টিজেনটাকে নিউট্রালাইজ করে। ওকে, আচ্ছা, তাহলে অ্যান্টিবডি কি করে দেখা যাচ্ছে? ভিডিওটা দেখতেছো তোমরা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। অ্যান্টিবডির কাজ হচ্ছে গিয়ে, আমরা যেমন একটা স্নাইপার, ঠিক আছে, মুভির মধ্যে আমরা দেখি যে স্নাইপার প্রথমে কি করে, লেজার বিম দিয়ে টার্গেটকে লক করে। ওকে, অ্যান্টিবডির কাজও কিন্তু লক করে দেওয়া, জাস্ট টার্গেটের সাথে বাইন্ড করবে, আলটিমেটলি ডিস্ট্রাকশনের কাজটা করবে বুলেট। আর এখানে বুলেট হচ্ছে কি আমাদের সেল এবং কমপ্লিমেন্ট সিস্টেম। ওকে, আচ্ছা, এবার দেখো অ্যান্টিবডি। অ্যান্টিবডিকে আমরা জানি ওয়াই শেপ হিসাবে চিনি, এবং ওয়াই শেপের মধ্যে কি আছে, দুইটা হেভি চেন আছে, দুইটা লাইট চেন আছে। ওকে, আচ্ছা, তাহলে এই হেভি চেন এবং লাইট চেন এগুলোরও কিছু নাম আছে। হেভি চেন গুলোর নাম কি ছিল? গামা, আলফা, মিউ, এপসিলন এবং ডেল্টা। এবং লাইট চেনের নাম হচ্ছে কাপ্পা এবং ল্যামডা। এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন হেভি চেনের উপর ভিত্তি করে আমরা ভাগ করছি ইমিউনোগ্লোবুলিন জি, এ, এম, ই, ডি। ওকে, আচ্ছা, লেন্স রিভিউর মধ্যে এই যে এই পিকচারটা লেন্স রিভিউ থেকে নেওয়া, এবং এই পিকচারটা তোমাদের সবাইকে প্র্যাকটিস করতে হবে। ওকে, এখানে ভেরিয়েবল রিজিয়ন এবং কনস্ট্যান্ট রিজিয়ন, দুটা রিজিয়ন আছে। এই দুটো আসলে ইম্পর্টেন্ট, তোমাদের বিডিএস কে আমরা এটার ইম্পর্টেন্সটা পড়াই না, কারণ ধরে না, এই জন্য। এই ভেরিয়েবল রিজিয়ন, কনস্ট্যান্ট রিজিয়ন, এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। সো পরীক্ষার খাতা যখন আঁকবা, ঠিক এই ছবিটাই তোমাদেরকে আঁকতে হবে। এখানে ভেরিয়েবল রিজিয়ন একটা আছে, কনস্ট্যান্ট রিজিয়ন তিনটা আছে, এটা তোমাদেরকে শো করতে হবে, ঠিক আছে। এটা যদি ঠিক মতো শো করতে পারো, পরীক্ষায় ভালো নাম্বার পাবে। এখন দেখো, আমাদের যে ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি আছে সেটা ওয়াই শেপ, হ্যাঁ। আমরা আগেই বলছি দে আর প্রোটিন ইন নেচার। সো প্রোটিনকে ব্রেকডাউন করার কাজ করে প্রোটিওলাইটিক এনজাইম। একটা প্রোটিওলাইটিক এনজাইম আছে যার নাম হচ্ছে পেপেইন। পেপেনটা কি করে, ওয়াই শেপ ইমিউনোগ্লোবুলিনকে হিঞ্চ রিজিয়নে, মানে গলার রিজিয়নে দুই ভাগে ভাগ করে। যার কারণে আমরা দুইটা পোর্শন পাই, একটা হচ্ছে ফ্যাব পোর্শন আর একটা হচ্ছে এফসি পোর্শন। ফ্যাব পোর্শনের নাম হচ্ছে ফ্র্যাগমেন্ট অফ অ্যান্টিজেন বাইন্ডিং, আর এফসি পোর্শনের নাম হচ্ছে ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল। তাহলে এই দেখো, পেপেন দ্বারা আমরা কাট করলাম, ফ্যাব পোর্শন পেলাম, এফসি পোর্শন পেলাম। ফ্যাব পোর্শনটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, আর এফসি পোর্শনটা বাইন্ড করবে আমাদের নিজেদের সেলের সাথে এবং কমপ্লিমেন্ট সিস্টেমের সাথে। সো ফেব এবং এফসি পোর্শনের নামগুলো, ঠিক আছে। ফুল মিনিংটুকু তোমাদেরকে জানতে হবে, ফেব কি, এফসি কি। আর আমি তোমাদেরকে বললাম যে এফসি পোর্শনের সাথে কে কে বাইন্ড করতেছে, দেখো, আমাদের ফ্যাগোসাইটিক সেল, পাশাপাশি ইউসিনোফিল, বেসোফিল ইত্যাদি, এবং কমপ্লিমেন্ট সিস্টেম। তাহলে আমি তোমাদেরকে শুরুতে দেখালাম যে অ্যান্টিবডি জাস্ট লাইক এ লেজার, যাদের কাজ হচ্ছে কি ট্যাগ করে দেওয়া এবং
all the killing is done by our cell and complement system. তাহলে এই ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারতেছো যে অ্যান্টিবডির কাজটা হচ্ছে কি জাস্ট ট্যাগ করে দেওয়া। সো হ্যাবিচুয়ালের উপর ভিত্তি করে ইমিউনোগ্লোবুলিনটা আমরা 5 ভাগে ভাগ করছি, সেটা তোমরা সকলেই জানো। এবং ওয়াই শেপ, আমাদের ইমিউনোগ্লোবুলিন হচ্ছে ওয়াই শেপ, এবং এই ওয়াই শেপ ইমিউনোগ্লোবুলিনটাকে আমরা বলি মনোমার, মানে একটা ওয়াই শেপ স্ট্রাকচার। ওকে, সো এই মনোমার স্ট্রাকচারটা সবগুলো ইমিউনোগ্লোবুলিনের মধ্যেই পাওয়া যায়। এর পাশাপাশি ইমিউনোগ্লোবুলিন এ মনোমার পাশাপাশি ডাইমার হিসেবে থাকে, এবং ইমিউনোগ্লোবুলিন এম মনোমারের পাশাপাশি পেন্টামার হিসেবে থাকে। ওকে, তাহলে দেখো এই ছবি দেখে বুঝতে পারতেছো মনোমার কি, ডাইমার কি, পেন্টামার কি। মনো মানে একটা, ডাই মানে দুইটা, পেন্টা মানে 5টা, এটা তোমরা সকলেই জানো। তো পরীক্ষায় এটা জিজ্ঞেস করে যে তুমি ডাইমার স্ট্রাকচার কোথায় পাবা, পেন্টামার স্ট্রাকচার কোথায় পাবা, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার আসো ইমিউনোগ্লোবুলিন জি। দেখো ইমিউনোগ্লোবুলিন জি এর যে প্রপার্টিজ গুলো আছে এগুলো আমি তোমাদেরকে নোটে আগে থেকে প্রোভাইড করছি। নোটগুলো তোমাদের কাছে আছে না? আমার যতদূর জি মনে স্যার, পড়ে আছে আমি স্যার। তোমাদেরকে এগুলো সবকিছু পাঠাইছি। তো এখানে আর বেশি কিছু বলার নাই, প্রপার্টিজ গুলো তোমাদের মুখস্থ করতে হবে। পরীক্ষা আমরা জিজ্ঞেস করি সেরামে হাইয়েস্ট কনসেন্ট্রেশন থাকে কোন ইমিউনোগ্লোবুলিন, আনসার হবে ইমিউনোগ্লোবুলিন জি। ঠিক আছে, এটা পরীক্ষা ডাইরেক্টলি জিজ্ঞেস করা হবে যে সেরামে তুমি সবথেকে বেশি কোন ইমিউনোগ্লোবুলিনটা পাবো, আনসার হবে ইমিউনোগ্লোবুলিন জি। And they are predominant antibody in secondary immune response. আমাদের ইমিউন রেসপন্স প্রাইমারি হয়, সেকেন্ডারি হয়। তোমরা জানো একটা অ্যান্টিজেন যখন প্রথমবারের মতো শরীরে প্রবেশ করলো, তার এগেনস্টে যে ইমিউন রেসপন্স হয় তাকে বলা হয় প্রাইমারি ইমিউন রেসপন্স। ওখানে ইমিউনোগ্লোবুলিন এমটাকে আমরা পাই। আর সেকেন্ড টাইম যদি সেম অ্যান্টিজেন প্রবেশ করে, তার এগেনস্টে যে ইমিউন রেসপন্স হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি ইমিউন রেসপন্স। ওখানে আমরা ইমিউনোগ্লোবুলিন জি কে পেয়ে থাকি। ঠিক আছে, জি ইমিউনোগ্লোবুলিন জি প্রিডমিনেন্ট রোলটুকু প্লে করে। তাহলে প্রাইমারি ইমিউন রেসপন্সে তুমি কোন ইমিউনোগ্লোবুলিন পাবা, সেকেন্ডারি ইমিউন রেসপন্সে কোন ইমিউন পাবা, এটাও পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে এখানে দেখো ইমিউনোগ্লোবুলিন জি এর অনেকগুলো ফাংশন আছে। যতগুলো ইমিউনোগ্লোবুলিন তুমি দেখবা জি এ এম ই ডি, তার মধ্যে ইমিউনোগ্লোবুলিন জি হচ্ছে গিয়ে সব থেকে বেশি অ্যাক্টিভ। ঠিক আছে, ইমিউনোগ্লোবুলিন জি এর 9টা ফাংশন আছে। অন্যগুলো তুমি যদি দেখো 3টা 4টা, কিন্তু ইমিউনোগ্লোবুলিন জি এর 9টা ফাংশন আছে। 9টা ফাংশনই তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, আর ইমিউনোগ্লোবুলিন জি হচ্ছে একমাত্র ইমিউনোগ্লোবুলিন যেটা প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে। ঠিক আছে, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট যে ইমিউনোগ্লোবুলিন জি এটা মায়ের শরীরে তৈরি হয়ে বাচ্চার কাছে যেতে পারে। ঠিক আছে, তাহলে দিস আর দ্য ফাংশন। এই ফাংশন গুলো আমি তোমাদেরকে নোটে প্রোভাইড করছি, তোমাদের সবাইকে এই ফাংশন গুলো অবশ্যই মনে রাখতে হবে। ইমিউনোগ্লোবুলিন জি এর ফাংশন প্রপার্টিজ রিটেন পরীক্ষায় সব থেকে বেশি আসবে। যতগুলো ইমিউনোগ্লোবুলিন আছে তার মধ্যে এটার ফাংশন এবং প্রপার্টিজ পরীক্ষায় সব থেকে বেশি আসবে। তাহলে পরীক্ষায় আমরা যেটা জিজ্ঞেস করি যে ইমিউনোগ্লোবুলিন জি কেন শুধুমাত্র প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করবে, কারণ প্লাসেন্টার কাছে ইমিউনোগ্লোবুলিন জি এর রিসেপ্টর থাকে। অনেকে পরীক্ষায় বলে যে এর মলিকুলার ওয়েট কম, ছোট, এই সেই অনেক কথা বলে ফেলে। বাস্তবতা কি, জাস্ট প্লাসেন্টার কাছে রিসেপ্টর আছে, আর রিসেপ্টরের সাথে বাইন্ডিং এর মাধ্যমেই তারা কিন্তু প্লাসেন্টাল ব্যারিয়ারটা ক্রস করতে পারে। ঠিক আছে, আচ্ছা তোমরা কি আমাকে বলতে পারবা এই যে আমাদের সেলের মধ্যে কোভিড-19 এন্টার করে কোন রিসেপ্টরের মাধ্যমে? পারবা কি না? কি ব্যাপার, কোভিড-19 19 সাল থেকে আসছে আমাদের এখানে, যদিও 20 সাল থেকে এটাকে রেকগনাইজ করছে, এটা অ্যাকচুয়ালি 19 সালে ঢুকে গেছে। আমরা অনেক কেস পাইছিলাম যেগুলো কোভিড এর সাথে মিলে, কিন্তু আসলে সরকারিভাবে এটা স্বীকার করা নাই। এখন আমাকে বলো কোভিড কোন রিসেপ্টরের মাধ্যমে সেলে এন্টার করে?
কি এই আমার কথা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, একটু ডিসকানেক্টেড হয়ে গেছিল, কারেন্ট চলে গেলে দেখি একটু সমস্যা করতেছে। এটা মানে মেইন সাপ্লাই থেকে সমস্যা, ডিসকানেক্টেড হয় আবার কানেক্টেড হয়। সো আমি তোমাদেরকে যে কোয়েশ্চেনটুকু করছিলাম যে কোভিড-19 আমাদের সেলে যে এন্টার করে কোন রিসেপ্টরের মাধ্যমে এন্টার করে? angiotensin converting enzyme 2 receptor মাধ্যমে। এসি রিসেপ্টরের মাধ্যমে। তাহলে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, যে কোনো
সেলে এন্টার করতে গেলে অর্গানিজমকে রিসেপ্টরের সাথে বাইন্ড করতেই হবে, ঠিক আছে? রিসেপ্টরটুকু খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে তোমাদের ফার্মাকোলজি যখন পড়ো, ফার্মাকোলজির মধ্যে দেখবা অল দ্য কাইন্ড অফ টকিং অ্যাবাউট রিসেপ্টর, ঠিক আছে? আমাদেরও কিছু কিছু মাইক্রো অর্গানিজমের জন্য কিছু কিছু রিসেপ্টর সম্পর্কে আমাদেরকে একটু জানতে হয়। যেমন ধরো এইচআইভি কোন রিসেপ্টরের মাধ্যমে বাইন্ড করে এন্টার করে, ঠিক আছে? সো কিছু কিছু অর্গানিজমের ক্ষেত্রে রিসেপ্টরগুলো মনে রাখতে হবে। তাহলে আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম যে ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন জিটা যেহেতু প্লাসেন্টাল রিসেপ্টর আছে সে কারণে সে বাইন্ড করে এবং প্লাসেন্টাল ব্যারিয়ারটিও ক্রস করতে পারে। আর ইমিউনোগ্লোবুলিন জি এর আমি তোমাদেরকে অনেকগুলো ফাংশন দেখাচ্ছি, তার মধ্যে একটা ফাংশনের নাম হচ্ছে অপসোনাইজেশন, ঠিক আছে? সো অপসোনাইজেশন কি? অপসোনাইজেশন আসলে বিশেষ কিছুই না, এটা হচ্ছে গিয়ে জাস্ট ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজমকে টেস্টি বানায় দেওয়া, ঠিক আছে? তুমি যখন ক্যান্টিনে যাও, তুমি যে কোনো ঝাল নাস্তা খেলা, লাইক সিঙ্গারা, সমুচা, ওইটাকে তুমি টেস্টি বানাবার জন্য আর কি অ্যাড করো বলো তো? তো সস, অনেকে সস, অনেকে কাসুন্দি, অনেকে সালাদ, ঠিক আছে? তবে প্রাইমারিলি আমরা কি ইউজ করি? সসটাকে বেশি ইউজ করি। তাহলে সস এখানে কিন্তু অপসোনাইজেশন হিসেবে কাজ করে, ঠিক আছে? তো একটা ব্যাকটেরিয়াকে আমাদের ফ্যাগোসাইটিক সেলও ফ্যাগোসাইটোসিস করতে পারে, ঠিক আছে? কিন্তু এটাকে তুমি যেটা একটু ইমিউনোগ্লোবুলিনের জি এর মাধ্যমে ট্যাগ করে বা যে কোনো ইমিউনোগ্লোবুলিন যেগুলো অপসোনাইজেশন করতে সক্ষম, সেগুলো যদি মাইক্রো অর্গানিজমের সাথে বাইন্ড করে, তখন ফ্যাগোসাইটিক সেলগুলা সেটাকে আরো ইজিলি এনগালফ করতে পারে টেস্টি হওয়ার কারণে, ঠিক আছে? তাহলে এই কন্ডিশনটাকে বলা হয় অপসোনাইজেশন। তারপরে ইমিউনোগ্লোবুলিন জি এর পরে যে ইমিউনোগ্লোবুলিনটা আসে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ। ওকে, সো ইমিউনোগ্লোবুলিন এ যেটা একটা মিনিট, দেখো ইমিউনোগ্লোবুলিন এটা আমাদের বডি সব রকম সিক্রেশনে থাকে, লাইক সেলিভারি সিক্রেশন, লাইক মিল্ক, লাইক ইন্টেস্টিনাল ট্র্যাক্ট সিক্রেশন, ঠিক আছে? আমাদের ইন্টারনাল অর্গানগুলো ভেজা ভেজা, ঠিক আছে? তো যেখানে সিক্রেশন আছে সেখানে তুমি ইমিউনোগ্লোবুলিন এ পাবা। ওকে, এবং ইমিউনোগ্লোবুলিন এ মিউকোজাল ইমিউনিটি প্রোভাইড করে। আমাদের যে ইন্টারনাল স্ট্রাকচার আছে সেগুলো লাইন বাই মিউকোজা, ঠিক আছে? সো এই মিউকোজাল ইমিউনিটিটুকু প্রোভাইড করার কাজ হচ্ছে কি ইমিউনোগ্লোবুলিন এর। এবং আমি তোমাদেরকে আগেই বলছি তারা দুইটা ফর্মে থাকে, মনোমার এবং ডাইমার, ঠিক আছে? তো সিক্রেশনের মধ্যে তুমি যে ইমিউনোগ্লোবুলিনটা এটা পাবা সেটা হচ্ছে ডাইমার ইন নেচার। ওকে, সো এই যে এই ছবিটাটুকু দেখো, যে এখানে তুমি ইজিলি দেখতে পাচ্ছ ডাইমার ফর্মটুকু সিক্রেশনে পাবা আর মনোমার ফর্মটুকু সেরামে পাবা, ঠিক আছে? আর এই সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন এর কাজই হচ্ছে গিয়ে তোমার মিউকোজাল ইমিউনিটি প্রোভাইড করা, ঠিক আছে? তাহলে ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন এর ফাংশনগুলো তোমাদেরকে প্রোভাইড করছি। তাদের কাছে মিউকোজাল ইমিউনিটি প্রোভাইড করা, তার পাশাপাশি সে কিন্তু কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের কাজও করে থাকে, ঠিক আছে? কমপ্লিমেন্ট সিস্টেম যখন আমরা পড়বো সেক্ষেত্রে আমরা জানবো যে কোন কোন ইমিউনোগ্লোবুলিন কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে? সো তার মধ্যে একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ, সেটা কমপ্লিমেন্ট সিস্টেমের অল্টারনেটিভ পাথওয়েকে অ্যাক্টিভেট করে। এবার আসো ইমিউনোগ্লোবুলিন এম। ইমিউনোগ্লোবুলিন এম মনোমার ফর্মে থাকে, পেন্টামার ফর্মে থাকে, ঠিক আছে? মনোমার ফর্মটুকু আমরা রিসেপ্টর হিসেবে পাই ইমিউনোগ্লোবুলিন এম, এটা বি সেলের গায়ে রিসেপ্টর হিসেবে থাকে, বি লিম্ফোসাইটের গায়ে রিসেপ্টর হিসেবে থাকে। ওকে,
আর যেটা পেন্টামার ফর্ম আছে সেটা তুমি সেরামে পাবা। আমরা পরীক্ষায় জিজ্ঞেস করি ইমিউনোগ্লোবুলিন এম এর হাত কয়টা? দেখো কয়টা হাত বলো তো ইমিউনোগ্লোবুলিন এম এর? স্যার 10টা। 10টা হাত। ঠিক আছে, এই 10টা হাত থাকার কারণে সে অনেকগুলো অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে, মানে সে একলাই 10টা অথবা 20টা, একটা হাত যদি একটার সাথে বাইন্ড করে, ঠিক আছে, কমপক্ষে 10টা অ্যান্টিজেনের সাথে কিন্তু সে একলাই বাইন্ড করতে পারবে, মানে সে একলাই 10 জনের সাথে কি করতে পারবে, ফাইট করতে পারবে। ওকে, ওই জন্য দে আর দ্য মোস্ট ইফেক্টিভ অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশন মানে কি? জাস্ট বাইন্ড করা, যে কোনো ফরেন বডির সাথে বাইন্ড করা। অ্যাগ্লুটিনেশনের বাংলা হচ্ছে অনেকটা দলা পাকিয়ে যাওয়া। ঠিক আছে, তোমরা যখন ব্লাড গ্রুপিং করো তখন তোমরা অবজার্ভ কি করো, অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশন মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের দলা, ঠিক আছে, দলা পাকিয়ে দেওয়া। সো এই যে এই কারণে আমাদের শরীরের মধ্যে প্রথমে যে ইমিউনোগ্লোবুলিনটা তৈরি হয় সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম। প্রথমত হচ্ছে সে বি সেলের রিসেপ্টর হিসেবে কাজ করে। এই কারণে বি সেল যখন প্লাজমা সেলে কনভার্ট হয় এবং প্লাজমা সেল ইমিউনোগ্লোবুলিন রিলিজ করে, প্রথমে যে ইমিউনোগ্লোবুলিনটা আসবে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম। ঠিক আছে, কারণ সে আগে থেকে প্রোগ্রাম করা, সে রিসেপ্টর হিসেবে থাকে, এই কারণে সেই প্রথমে তৈরি হয়। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে তার হাত আছে 10টা, সে ইজিলি 10টা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে। এসব কারণে ইমিউনোগ্লোবুলিন এমটাই কিন্তু আমাদের শরীরে প্রথমে তৈরি হয়। ওকে, তাহলে দেখো, they are the first antibody to be produced and they are relatively short lived। ঠিক আছে, ইমিউনোগ্লোবুলিন এম কিন্তু শরীরে বেশি দিন থাকে না। ঠিক আছে, এই কারণে তোমার যদি কখনো জ্বর হয়, কিছু হয়, তখন আমরা চিন্তা ভাবনা করি যে জ্বরটা কি কারণে হলো। জ্বর, ডায়রিয়া, বমিটিং, সালমোনেলা ইনফেকশনের কারণে হতে পারে, গ্যাস্ট্রোএন্টেরাইটিস। ওকে, তো সেক্ষেত্রে আমরা ইমিউনোগ্লোবুলিন এম এগেনস্ট সালমোনেলা টাইফি দেখি। ওকে, সেটা যদি পজিটিভ পাওয়া যায় সেটাকে বলা হবে রিসেন্ট ইনফেকশন। দ্যাট মিন্স তুমি এই সপ্তাহখানেকের মধ্যেই আক্রান্ত হয়েছিল। ওকে, আচ্ছা, তাহলে ইমিউনোগ্লোবুলিন এম পাওয়া মানে হচ্ছে গিয়ে ইনফেকশন। যে কোনো মাইক্রো অর্গানিজমের এগেনস্টে আমাদের যদি ফ্যাসিলিটিস থাকে যে ইমিউনোগ্লোবুলিন এম টুকে আমরা ল্যাবে আইডেন্টিফাই করতে পারি কিনা, এবং সেটা যদি পজিটিভ হয়, ইট অলওয়েজ ইন্ডিকেট রিসেন্ট ইনফেকশন। ঠিক আছে, তাহলে দেখো ইমিউনোগ্লোবুলিন এম, এটার ফাংশনও কিন্তু বেশি না, খালি এটাই বলা হচ্ছে they can activate complement and they are the most effective agglutination. They cause most effective agglutination. ওকে, প্যারাসাইটোলজির মধ্যে বিশেষ করে আমাদের হেলমিনথ পেটের মধ্যে যে কৃমি আছে সেগুলো পারে না। ঠিক আছে, কিন্তু ওগুলোকে তো ডিস্ট্রাকশন করতে হবে। তো এই ডিস্ট্রাকশন করার কাজ করে ইমিউনোগ্লোবুলিন ই এবং ইউসোনোফিল। ওকে, তাহলে ইমিউনোগ্লোবুলিন ই এর আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে তুমি হাইপার সেন্সিটিভিটি, টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। যেখানে ইমিউনোগ্লোবুলিন ই সেখানে ইউসোনোফিল, দুইটা ই কিন্তু একসাথে কাজ করে। ঠিক আছে, এই কম্বিনেশনটা খুব ভালো কাজ করে। তাহলে ইমিউনোগ্লোবুলিন ই এর ইম্পর্টেন্স তুমি কোথায় পেলে? হেলমিনথিক ডিজিজ এবং টাইপ 1 হাইপারসেনসিটিভিটিতে। আর এরপর আসে ইমিউনোগ্লোবুলিন ডি। এটা আসলে বইতে বেশি কিছু লেখা নাই। ইমিউনোগ্লোবুলিন ডিটা ইমিউনোগ্লোবুলিন এম এর পাশাপাশি বি সেলের রিসেপ্টর হিসেবে কাজ করে, এতটুকুই আছে। ঠিক আছে, এই জন্য পরীক্ষা এটা নিয়ে আর জিজ্ঞেস করা হয় না। আচ্ছা, আমাদের ডিসকানেক্টেড হয়ে গেলে আবার এন্টার করিও। এবার আসো একটা টপিক, সেটা হচ্ছে ক্রস রিঅ্যাকশন। ক্রস রিঅ্যাকশন একটা টেকনিক্যাল টার্ম, যেটা তোমরা রিউমেটিক ফিভার নামে একটা ডিজিজে পাবা। রিউমেটিক ফিভার, ঠিক আছে, তোমাদের তো স্ট্রেপ্টোকক্কাস পড়ানো হয়েছে তাই না? জি স্যার। তাহলে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স এবং রিউমেটিক ফিভারের প্যাথোজেনেসিস, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে বেসিক্যালি কি হচ্ছে, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সের কাছে
স্ট্রাকচারে একটা প্রোটিন থাকে, তার নাম হচ্ছে এম প্রোটিন, এম, ABCD এরকম করে এম প্রোটিন, ঠিক আছে? ওই এম প্রোটিনের এগেনস্টে আমাদের শরীরে ইমিউনোগ্লোবুলিন তৈরি হয়। ওকে, এখন এই দুঃখজনক হলো সত্যি, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সের এম প্রোটিনের সাথে আমাদের বডির স্ট্রাকচারের, বিশেষ করে হার্ট ভালভের মিল আছে। দেখো, একটা মাইক্রো অর্গানিজম, একটা ব্যাকটেরিয়াও প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হয়, আমরাও কিন্তু প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হই, ঠিক আছে? তাহলে এটা স্বাভাবিক যে কিছু কিছু প্রোটিনের সাথে, মাইক্রো অর্গানিজমের কিছু কিছু প্রোটিনের সাথে আমাদের বডি কিছু কিছু প্রোটিনে মিল থাকতে পারে। তো আনফরচুনেটলি স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সের এম প্রোটিনের সাথে আমাদের হার্ট ভালভের মিল আছে, যার কারণে যে সমস্যাটুকু হয়, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সের এম প্রোটিনের এগেনস্টে যে অ্যান্টিবডিটুকু তৈরি হয়, সেটা আমাদের হার্ট ভালভের সাথে বাইন্ড করে। আর তোমাদেরকে আমি শুরুতেও দেখাইছি, একবার যদি অ্যান্টিবডি বাইন্ড করে ফেলে, তখন সে কি করলো, একটা অর্গানকে ট্যাগ করে ফেললো। ট্যাগ করে ফেললে আলটিমেটলি এফসি পোর্শনের সাথে আমার ফ্যাগোসাইটিক সেল অ্যাড হবে, কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাড হবে, এবং সেগুলো কি করবে, ওই টার্গেট অর্গানটাকে ডিস্ট্রয় করে দেবে, যার কারণে আমাদের হার্ট ভালভটুকু ডিস্ট্রাকশন হয়ে যায়, ঠিক আছে? এই কন্ডিশনটাকে বলা হয় রিউমেটিক ফিভার। বাংলায় কি বলা হয় জানো রিউমেটিক ফিভারকে? ডাক্তারদের চেম্বারের বাত জ্বর সামনে স্যার। বাত জ্বর, বাদ জ্বর বাদ। বাত, তাহলে রিউমেটিক ফিভারের বাংলা হচ্ছে গিয়ে বাত জ্বর। ওকে, সো বেসিক্যালি আমাদের টাইমও শেষ, অ্যান্টিবডিটাও শেষ। পরবর্তী ক্লাসে